বন্ধুরা, সোপান স্টাডি সেন্টারে আপনাদের জানাই স্বাগত। আজ চলে এসেছি ইতিহাসের একটি বিষয় নিয়ে আলোচনায়। আজকের আলোচনার বিষয় রেগুলেটিং অ্যাক্ট 1773। রেগুলেটিং কথার মাধ্যমে বোঝা যাচ্ছে রেগুলেট করা অর্থাৎ নিয়ন্ত্রণ করা। তাই এই আইনটির আরেকটি নাম নিয়ন্ত্রক আইন। কি? নিয়ন্ত্রক আইন। তো নিয়ন্ত্রক আইন কাকে নিয়ন্ত্রণ করবার জন্য এই আইনের প্রয়োজন হয়ে পড়েছিল? তখন ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একছত্র অধিকার এবং একছত্র শাসন চলছে। সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করবার জন্য হয়ে পড়েছিল এই রেগুলেটিং অ্যাক্ট। কেন নিয়ন্ত্রণ করবার প্রয়োজন হয়েছিল সেটার ইতিহাস আমরা জেনে নেব। তবে যেহেতু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করবার জন্য এই আইনের প্রয়োজন হয়ে পড়েছিল, তাই এই আইনটির আরেকটি নাম বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন 1773। তো জেনে নিই এর ইতিহাস কি ছিল। দেখুন, এর আগের একটু ইতিহাস। যখন 1757 পলাশীর যুদ্ধ, 1764-তে বর্ষার যুদ্ধ এবং 1765-তে দেওয়ানি লাভ, বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে পূর্ব ভারতটা, সমগ্র পূর্ব ভারতটা ব্রিটিশ কোম্পানির অধীনে চলে এসেছে। ওইদিকে মাদ্রাজ অর্থাৎ মহীশূর, কর্ণাটক, বর্তমানে কর্ণাটক, সেটা সম্পূর্ণ ব্রিটিশের অধীনে চলে এসেছে। আর ওইদিকে বোম্বাই, অর্থাৎ সমগ্র ভারতবর্ষে পূর্ব ভারত, পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতে সমগ্র ভারতবর্ষেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলছে। সেই সময় দাঁড়িয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুটো দিক ছিল। একটি ছিল ব্রিটিশ অর্থাৎ ইংল্যান্ডে তার পরিচালন সভা এবং মালিক সভা, এবং ভারতে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত কর্মচারী বা অধীনস্থ যারা ছিলেন তারা ভারতবর্ষে শাসন করছে। তাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে নেই এমন অনেক বণিক ছিল যারা ব্রিটেনে রয়েছে, এবং ব্রিটিশ সরকারের বিরোধী রাজনৈতিক দল ছিল, এবং তাদের বিরোধী আরও অনেক অভিজাত সম্প্রদায় ছিল। তারা বারবার ব্রিটিশ পার্লামেন্টে দাবি জানাতে লাগলো এবং বিরোধিতা করতে লাগলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একছত্র শাসন চালাচ্ছে এবং স্বৈরাচারী শাসন চালাচ্ছে, তার বিরোধিতা করতে লাগলো। এবং সেই সময় দাঁড়িয়ে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কে ছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন লর্ড নর্থ। এই লর্ড নর্থ তখন এই বিরোধীদের চাপে পড়ে রেগুলেটিং অ্যাক্ট প্রয়োগ করবার জন্য বাধ্য হয়েছিলেন বা প্রয়োগ করেছিলেন। তো বলে নিই যে এই রেগুলেটিং অ্যাক্টের দুটি দিক বললাম একটু আগে। একটি ছিল ব্রিটিশ অর্থাৎ ব্রিটেনে অর্থাৎ ইংল্যান্ডে পরিচালক সভা ও মালিক সভা। এরা ছিল কোথায়? ব্রিটেনে। আরেকটি দিক কোম্পানির শাসন। কোম্পানি কোথায় শাসন করছে? ভারতবর্ষে, সেটা ছিল ভারতে। এই দুটো দিক ছিল, একটি ছিল পরিচালক সভা ও মালিক সভা, একটি ছিল কোম্পানি শাসন। এই দুটো দিককে দুরকমভাবে এই আইন বলবৎ করা হয়েছিল। কীরকমভাবে আইন? সেই আইনের শর্তগুলো কী ছিল দেখে নেওয়া যাক। শর্তগুলো দেখুন, পরিচালক সভা বা মালিক সভা, যেখানে বণিক সভা ছিল,
তারা বেশ কিছু অর্থ সেখানে এই কোম্পানিতে বিনিয়োগ করত। প্রথম শর্ত এসে দাঁড়ালো, তারাই পরিচালক সভায় বা মালিক সভায় থাকতে পারবে যারা 1000 পাউন্ড শেয়ার হচ্ছে এখানে বিনিয়োগ করতে পারবে। অর্থাৎ আগে যেটা ছিল 500 পাউন্ড, কি তাহলে 500 পাউন্ডের পরিবর্তে 1000 পাউন্ড শেয়ার বিনিয়োগ করতে হবে। এই 1000 পাউন্ড শেয়ার যদি কেউ বিনিয়োগ করতে পারে তাহলেই তারা পরিচালক সভার ভোটদান করতে পারবে, পরিচালক সভায় ভোটদান করতে পারবে। দ্বিতীয় শর্তে আসি, পরিচালক সভায় ভোটদান করে এরা 24 জন সদস্য বিশিষ্ট একটি পরিচালক সভা গঠন করবে। কতজন? 24 জন সদস্য নিয়ে পরিচালক সভা 24 জনকে নির্বাচন করবে। কত বছরের জন্য? 4 বছরের জন্য। 4 বছরের জন্য নিয়োগ। এরা হচ্ছে 24 জন সদস্যকে মালিক সভা ভোটদান করে 24 জন সদস্যকে পরিচালক সভায় পাঠাবে এবং কতজন দিনের জন্য? 4 বছরের জন্য। তারপরে আসি, এই 24 জন সদস্যকে প্রতি বছর 24 জন সদস্যের 1/4 অংশ বা 4 ভাগের 1 ভাগ, 24 জনের 4 ভাগের 1 ভাগ মানে 4 6 24, 6 জন, 6 জনকে অপসারণ করতে পারবে বা অপসারণ করবে 6 জনকে অপসারণ করবে। প্রতি বছর 6 জন করে অপসারণ করবে এবং 6 জন করে আবার পুনরায় নির্বাচন করবে। এই 24 জনের মধ্যে প্রতি বছর 6 জন করে অপসারণ করে 6 জনকে পুনরায় নির্বাচন করবে। এরপরে আসি, ভারতবর্ষে এই পরিচালক সভা একজন জেনারেল গভর্নরকে দায়িত্ব দেবে শাসন কার্য পরিচালনা করবার জন্য। কি বললাম? যে একজন জেনারেল গভর্নর কে নিয়োগ করবে। কোথায়? ভারতে। এ কি কাজ করবে? সমগ্র ভারতের যে সমস্ত তথ্য অর্থাৎ সামরিক, বেসামরিক, রাজস্ব সব দেবে পরিচালক সভাতে। পরিচালক সভা কাকে দেবে? ব্রিটিশ সরকারকে। আরটি আসি, যেটি বললাম, প্রতি 6 মাস অন্তর ভারতের সামরিক, বেসামরিক, রাজস্ব এই সমস্ত কিছুর হিসাব পরিচালক সভা ব্রিটিশ সরকারকে দেবে। ব্রিটিশ সরকারকে দেবে কার? কোম্পানির। তাহলে এই দিকটা একটু দেখে নেওয়া যাক আরেকবার। শর্ত কি ছিল? 500 পাউন্ডের পরিবর্তে 1000 পাউন্ড শেয়ার বিনিয়োগ করতে পারবে এবং যারা বিনিয়োগ করবে তারাই ভোটদান করতে পারবে। ভোটদান করে 24 জন সদস্য বিশিষ্ট একটি পরিচালক সভা গঠন করবে 4 বছরের জন্য। প্রতি বছর 6 জনকে অপসারণ করবে এবং 6 জনকে পুনরায় নির্বাচন করবে। ভারতে একজন জেনারেল গভর্নরকে নিয়োগ করবে এবং প্রতি 6 মাস অন্তর সামরিক, বেসামরিক, রাজস্ব এই হিসাব পরিচালনা সভা ব্রিটিশ সরকারকে দেবে। এটা ছিল পরিচালক সভা বা মালিক সভার শর্ত। দ্বিতীয় সেতে আসি, কোম্পানির শাসন। কোথায়? ভারতবর্ষে কোম্পানির শাসন। ভারতবর্ষে পূর্ব ভারত, পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারত। পূর্ব ভারত অর্থাৎ বাংলা, পশ্চিম ভারত বর্তমানে যেটা মুম্বাই তখন ছিল বোম্বাই, এবং দক্ষিণ ভারত মাদ্রাজ
এই তিনটি প্রেসিডেন্ট গঠন হবে। এই তিনটি প্রেসিডেন্ট গঠিত হবে। ভারতে এই তিনটি প্রেসিডেন্ট গঠিত হবে। এই তিনটি প্রেসিডেন্টের মধ্যে দ্বিতীয়তে আসি, বাংলা প্রেসিডেন্ট হবে হচ্ছে এ সকলের নিয়ন্ত্রক, অর্থাৎ বাংলা প্রেসিডেন্ট হবে সবাইকে, বাংলা প্রেসিডেন্ট যিনি থাকবেন তিনি এদের সবাইকে নিয়ন্ত্রণ করবে। প্রত্যেকটা প্রেসিডেন্টে একজন করে গভর্নর থাকবে, তবে তার মধ্যে বাংলার যে গভর্নর তিনি হবেন জেনারেল গভর্নর। জেনারেল গভর্নর, এই জেনারেল গভর্নর কি করবে? একটু আগে দেখলাম আমরা যে জেনারেল গভর্নর, এই জেনারেল গভর্নরকে নিয়োগ করবে যিনি হচ্ছে সব হিসাবপত্র হচ্ছে পরিচালক সভাকে দেবে, পরিচালক সভা সরকারকে দেবে। এই জেনারেল গভর্নর এই অন্যান্য সব গভর্নরকে নিয়ন্ত্রণ করবে এবং সমস্ত হিসাব পরিচালক সভাকে দেবে। জেনারেল গভর্নর তিনি তার সুবিধার জন্য তার সঙ্গে আরো 4 জনকে একটি পরিচালক সভা গঠন করে মোট 5 জন এবং অবশ্যই এরা কত দিনের জন্য? 5 বছরের জন্য। 5 বছরের জন্য এরা একটি নির্বাচক সভা বা পরিচালক সভা গঠন করে সেই অঞ্চলের শাসন কার্য পরিচালনা করবে। একটু মনে করুন, তখন ভারতবর্ষে প্রথম জেনারেল গভর্নর কে হন? 1773 ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস হয় ভারতের প্রথম জেনারেল গভর্নর। আসুন এরপরে বললাম বোম্বাই এবং মাদ্রাজ এই দুটি প্রেসিডেন্টেও একজন করে গভর্নর নিয়োগ হবে। এই গভর্নর এই জেনারেল গভর্নরের মতোই কাজ করবে, তবে তাদের নির্দিষ্ট এরিয়া এটা, এবং এদের সবাইকে কি জেনারেল গভর্নর নিয়ন্ত্রণ করবে। এই গভর্নর প্রত্যেকটা প্রেসিডেন্টে একজন করে গভর্নর এবং তার সঙ্গে সহযোগী এনার মতোই আরো 4 জন হচ্ছে একটি পরিচালক সভা গঠন করবে সেই অঞ্চলে। টোটাল হচ্ছে 5 জন এবং অবশ্যই একই রকম ভাবে 5 বছরের জন্য। এরপরে আসি, সেই সময় ভারতবর্ষে একটি সুপ্রিম কোর্ট গঠিত হবে। সুপ্রিম কোর্ট, এই আইন অনুসারে 1774-এ সুপ্রিম কোর্ট গঠন করা হয়েছিল ভারতবর্ষে। কোথায়? কলকাতায়। সুপ্রিম কোর্ট স্থাপিত, আমরা জানি ভারতবর্ষে সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774। কোথায়? কলকাতায়। 1774 সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। এই সুপ্রিম কোর্টে বিচারপতি থাকবেন একজন প্রধান বিচারপতি ও তাকে সাহায্য করবার জন্য আরো 3 জন বিচারপতি থাকবেন, মোট 4 জন। একটু মনে করুন, সুপ্রিম কোর্ট কলকাতা, সুপ্রিম কোর্ট 1774, তখন প্রথম প্রধান বিচারপতি কে হয়েছিলেন? হ্যাঁ, আমাদের জানা আছে স্যার এলিজা ইম্পে। এটি ছিল ভারতবর্ষে কোম্পানির শাসন। কি? বাংলা, বোম্বাই এবং মাদ্রাসে একটি করে প্রেসিডেন্ট গঠন হবে এবং সেই প্রত্যেকটা প্রেসিডেন্টে একজন করে গভর্নর থাকবেন এবং বাংলার যিনি গভর্নর তিনি হবেন জেনারেল গভর্নর। তিনি সমগ্র প্রেসিডেন্টগুলোকে নিয়ন্ত্রণ করবে বা শাসন করবেন এবং প্রত্যেকটা গভর্নরের সঙ্গে আরো 4 জন করে তার পরিচালক সভা থাকবে, মোট 5 জন, 5 বছরের জন্য। ভারতের প্রথম জেনারেল গভর্নর হন ওয়ারেন হেস্টিংস এবং বোম্বাই মাদ্রাজেও বাংলার মতোই একজন করে গভর্নর প্লাস 4 জন, মোট 5 জন, 5 বছরের জন্য। ভারতে একটি সুপ্রিম কোর্ট গঠিত হবে এবং যেটি হয়েছিল 1774-এ কলকাতায় এবং প্রথম হচ্ছে একজন প্রধান বিচারপতি হবেন এবং তার জন্য
তার সঙ্গে সহযোগী 3 জন বিচারপতি, মোট 4 জন। ভারতবর্ষে প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। এটি ছিল রেগুলেটিং অ্যাক্ট 1774 এর বিষয়বস্তু। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এর থেকে বিভিন্ন প্রশ্ন আসে, প্রশ্নগুলো আসলে আশা করা যায় আপনারা উত্তরগুলো দিতে পারবেন। তো আগামী দিনে আরও অন্য বিভিন্ন ক্লাস নিয়ে, বিভিন্ন আলোচনা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের জন্য এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।